হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে গত দিনের যে অ্যাকাউন্টস তোমাদের এক্সাম গেল, সেই এক্সামে আমি যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের দুটো সেট করে আপলোড করেছিলাম ভিডিও, সেই সেটগুলি থেকে অনেকগুলো কোয়েশ্চেনই কমন এসছে বা ওই ধরনেরই অনেক কোয়েশ্চেন্স স্টুডেন্টসরা পেয়েছে। বহু স্কুলের বিভিন্ন স্টুডেন্টসরা আমাকে ফোন করে জানিয়েছে যে তারা এই ভিডিওটি থেকে ভীষণভাবে উপকৃত হয়েছে এবং তারা প্রত্যেকেই খুব খুশি এবং তারা আমাকে রিকোয়েস্ট করেছে বিজনেস স্টাডিজ এর জন্যে। তো আমি বিজনেস স্টাডিজ এর একটি ভিডিও গতদিন আপলোড করেছি, সেট 1 টা। আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর বিজনেস স্টাডিজ এর যেরকম কোয়েশ্চেন আসতে পারে তার সেট 2 টা আপলোড করতে চলেছি ভিডিও। তোমাদেরকে আবারও বলি, এই কোয়েশ্চেনস গুলো আমি গোটা তোমাদের যে বিজনেস স্টাডিজ সিলেবাস সেখান থেকে অ্যাজ পার সিলেবাস অনুযায়ী মেন যে ফ্যাক্টর গুলো যেগুলোর উপরে কোয়েশ্চেন সেট করা যায় বা যেগুলোর উপরে কোয়েশ্চেন আসতেই পারে, সে যে স্যারই কোয়েশ্চেন করুক, যে স্কুলই কোয়েশ্চেন করুক, মেন যে কোয়েশ্চেন গুলো মেন যে টপিকের উপরে সিলেক্ট হতে পারে সেইগুলোকে সিলেক্ট করে এত পরিশ্রম করে এই ভিডিওটি আপলোড করছি তোমাদের জন্য। আশা করছি অ্যাকাউন্টস এর মতন এই বিজনেস স্টাডিজ ভিডিওটিও তোমাদের যথেষ্ট কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। তবে তোমাদেরকে এই ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা মনে করিয়ে দিই। এর আগে যে সেট 1 ভিডিওটি আমি বিজনেস স্টাডিজ এর জন্য ছেড়েছি, সেই সেট 1 ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। এই ভিডিওর কমেন্ট বক্সে সেট 1 ভিডিওর লিংক আমি দিয়ে দেবো এবং সেই লিংকটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে এবং অবশ্যই সেট 1 ভিডিওটি দেখবে এবং সেট 2 ভিডিওটিও দেখবে। এই দুটো ভিডিও থেকে মোট প্রায় 40 টা মতন কোয়েশ্চেন সিলেক্ট করা আছে। এই কোয়েশ্চেনস গুলো তোমরা ফলো করবে, দেখবে। আশা করছি তোমাদের বিজনেস স্টাডিজ পরীক্ষাও খুব ভালো হবে। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে একটা কোয়েশ্চেন্স নেওয়া হয়েছে। তোমাদের একটা কথা বলি যে তোমাদের কারবারি পরিষেবা, ব্যাংকিং এবং কারবারি পরিষেবা এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটা অনেকটাই বড়। তো এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে। প্রথমে দেখো, আমরা ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। আরটিজিএস, আরটিজিএস এর পুরো কথাটি কি? দেখতে পাচ্ছ? আরটিজিএস এর পুরো কথাটা কি? আরটিজিএস এর পুরো কথাটি কি? এর উত্তর হচ্ছে, আরটিজিএস এর পুরো কথা হচ্ছে, একটা দেওয়া হয়েছে রিয়েল টাইম গ্রস স্টেটমেন্ট, রিয়েল টাইম গ্রস স্টেটমেন্ট, রেগুলার ট্রান্সফার গ্রস স্টেটমেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রেগুলার টাইম গ্রস সেটেলমেন্ট। এর উত্তর হচ্ছে আরটিজিএস হচ্ছে টাকা পাঠানোর, ব্যাংকে টাকা পাঠানোর একটা সিস্টেম। এখান থেকে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এই আরটিজিএস এর ফুল ফর্ম হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। পরের কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ আমাদের একটা স্তম্ভ 1 স্তম্ভ 2 ম্যাচিং দেওয়া হয়েছে। ব্যাংকে যে 4 ধরনের আমানত খোলা যায় এবং সেই আমানতগুলোর কি বৈশিষ্ট্য সেইটার উপরেই ম্যাচিংটা করা আছে। যেমন ব্যাংকে আমরা জানি 4 ধরনের আমানত খোলা যায়: স্থায়ী আমানত, চলতি আমানত, পৌনঃপুনিক আমানত, সঞ্চয়ী আমানত। ইংলিশে বলে ফিক্সড অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্ট। তো কোনটার কি ফিচার্স? বলছে স্থায়ী আমানত। স্থায়ী আমানত যেটা ফিক্সড ডিপোজিট, এর হচ্ছে সুদের হার সর্বোচ্চ, অর্থাৎ একের সঙ্গে বি। স্থায়ী আমানতের সুদের হার হচ্ছে সর্বোচ্চ। চলতি আমানত, চলতি আমানতে সাধারণত কোনো প্রকার সুদ দেওয়া হয় না। ব্যবসায়ীরা নিজের বিজনেস অ্যাকাউন্টের নামে এই চলতি আমানত খোলে। এখানে যতবার খুশি টাকা তোলা এবং জমা দেওয়া যায়, কিন্তু এর কোনো সুদ দেওয়া হয় না। তাই 2 এর সঙ্গে হচ্ছে সি। এরপর হচ্ছে পৌনঃপুনিক আমানত। পৌনঃপুনিক আমানত বা রেকারিং ডিপোজিট সর্বোচ্চ 10 বছরের জন্য খোলা যায়, 3 এর সঙ্গে ডি। আর রয়েছে সঞ্চয়ী আমানত, যেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট। সেটা চাহিদা মাত্রই ব্যাংক কিন্তু সেভিংস অ্যাকাউন্টের গ্রাহককে টাকা দিয়ে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল যাচ্ছে 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে সি, 3 এর সঙ্গে ডি, আর 4 এর সঙ্গে এ। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেছে? এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো। কেন্দ্রীয় ব্যাংক ভারতের কোনটা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এদের কোনোটিই নয়। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে শীর্ষ ব্যাংক, যে ব্যাংক অন্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করে এবং সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। সেটা হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, শর্ট ফর্মে বলা হয় আরবিআই। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন আমানতে হিসাব খাতের সাপেক্ষে জমাতিরিক্ত অর্থ তোলা যায়? অর্থাৎ এখানে বলতে চাইছে কোন ধরনের ডিপোজিট অ্যাকাউন্টে, ব্যাংকের কোন ধরনের অ্যাকাউন্টে ব্যাংক ওভারড্রাফট, জমার অতিরিক্ত অর্থ তোলা যায়। মানে আমার ব্যাংকে যা জমা আছে তার থেকে আমি বেশি টাকা তুলতে পারবো।
এখানে 4টে আমানতের নাম আছে: স্থায়ী আমানত, স্বল্প আমানত, পৌনঃপুনিক আমানত, চলতি আমানত। এর উত্তর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি আমানত। চলতি আমানত হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এটা ব্যবসায়ীরা খুলতে পারে, তাদের ব্যবসার নামেই অ্যাকাউন্ট খুলতে হয় এবং এই কারেন্ট অ্যাকাউন্টে যা জমা আছে তার থেকে বেশি টাকা তুলতে দেওয়া হয় ব্যবসায়ীদের সুবিধার্থে। পরের প্রশ্ন হচ্ছে, ব্যাংকের একটি শাখা যখন অপর শাখার উপর কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার আদেশ দেয় তখন তাকে বলে? তাকে চেক বলে, ড্রাফট বলে, বাণিজ্যিক হুন্ডি বলে, প্রত্যর্থপত্র বলে। এর উত্তর হচ্ছে ব্যাংক ড্রাফট বলে। ব্যাংক ড্রাফট হচ্ছে ব্যাংকের একটি শাখা অপর কোনো শাখাকে নির্দেশ দেয় যে এই নির্দিষ্ট পরিমাণ টাকা ওই নির্দিষ্ট ব্যক্তিকে, ড্রাফটে লেখা নির্দিষ্ট ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে প্রদান করার জন্য নির্দেশ বা আদেশ দেয়। সুতরাং এটাকে হচ্ছে ব্যাংক ড্রাফট বলে। পরের প্রশ্ন হচ্ছে সিবিএস। সিবিএস কথাটি আমরা প্রায়ই শুনতে পাই, বিভিন্ন চেকবুকেও লেখা থাকে। এই সিবিএস কথাটির মানেটা কি? সিবিএস কথার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম না, সাইবার ব্যাংকিং সিস্টেম নো, কোর ব্যাংকিং সিস্টেম ইয়েস। সিবিএস মানে হচ্ছে কিন্তু কোর ব্যাংকিং সিস্টেম, এটা হচ্ছে রাইট অপশন। সিবিএস মানে হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম, কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেমও নয়। এরপরে একটা প্রশ্ন আছে 7 নম্বরে, জীবন বীমার চুক্তিতে কোনটি কার্যকরী নয়? জীবন বীমা শর্ত সাপেক্ষ চুক্তি ঠিক আছে, একতরফা চুক্তি ঠিক আছে, ক্ষতিপূরণের চুক্তি নয়। জীবন বীমা কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। দেখো, একমাত্র জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি, বাকিগুলো হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। জীবন বীমা নিশ্চয়তার চুক্তি মানে হচ্ছে যার নামে জীবন বীমা করা হচ্ছে সে বেঁচে থাকলেও একটা মেয়াদ শেষ হলে সে জীবন বীমার টাকা ফেরত পাবে, আর যদি সে মারাও যায় তাহলে তার যে পরিবার আছে, উত্তরাধিকারী আছে, তারা কিন্তু এই জীবন বীমার অর্থ ফেরত পাবে। সুতরাং জীবন বীমায় টাকা পাওয়াটা কিন্তু নিশ্চিত। আর অন্যান্য বীমা যেমন অগ্নি বীমা বলতে পারো, সামুদ্রিক বীমা বলতে পারো, দুর্ঘটনা বীমা বলতে পারো, স্বাস্থ্য বীমা বলতে পারো, এই সমস্ত বীমাগুলির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি এগুলো। অর্থাৎ ক্ষতি হলে, ধরো তুমি অগ্নিবীমা করেছো, তোমার বাড়িতে আগুন লেগে পুড়ে গেল, ক্ষতি হলো, তবেই তুমি ক্ষতিপূরণ পাবে, না হলে তুমি কিন্তু কোনো ক্ষতিপূরণ পাবে না। নৌ বীমার ক্ষেত্রেও, স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও একই জিনিস। তোমার রোগ হলো, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে তোমার রোগ হলো, তুমি হসপিটালে ভর্তি হলে তাহলে তুমি টাকা পাবে, কিন্তু তোমার যদি কোনো রোগ না হয়, তুমি যদি হসপিটালে ভর্তি না হও, তাহলে কিন্তু তুমি কোনো অর্থই পাবে না, কোনো টাকাই ফেরত পাবে না। এই হচ্ছে জীবন বীমা আর সাধারণ বীমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। সুতরাং জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি, আর অগ্নি বীমা হচ্ছে আর বাকি বীমাগুলো হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। তো এখানে বলা হচ্ছে জীবন বীমার ক্ষেত্রে কোনটি কার্যকরী নয়, অর্থাৎ জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি, এইটি কার্যকরী নয়। এরপরে বলেছে ভারতের জীবন বীমা নিগম হলো একটি কি জিনিস? না, এটি হলো একটি বিধিবদ্ধ কর্পোরেশন, বিধিবদ্ধ কর্পোরেশন। কেননা আমাদের লেখা থাকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেগুলোর পিছনে এই কর্পোরেশন, যেমন ডিভিসির ক্ষেত্রে লেখা থাকে দামোদর ভ্যালি কর্পোরেশন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি বিধিবদ্ধ কর্পোরেশন। এরপরে 9 নম্বরে আছে একটা ই কমার্স সম্পর্কে 4টে সেন্টেন্স দেওয়া আছে। এখানে বলা হচ্ছে কোন সেন্টেন্সটা ট্রু আর কোন সেন্টেন্সটা ফলস। প্রথমে বলেছে যে ই কারবার দ্রুত হয়। হ্যাঁ, অবশ্যই ই বিজনেস আমরা কুইকলি কয়েক মুহূর্তের মধ্যে ই বিজনেস আমরা করতে পারি। ই কারবার ঝুঁকিহীন, এইটা কিন্তু ফলস। ই কারবারের মধ্যে যথেষ্ট ঝুঁকি রয়েছে। তার কারণ আমরা ফলস এটা লিখেছি, তার কারণ ই কারবারে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ই কারবারে হ্যাকিং এর ভয় থাকে। ই কারবারে ভাইরাস অ্যাটাক এর সম্ভাবনা থাকে, যে ডিভাইস থেকে ই কারবার করা হচ্ছে সেখানে ভাইরাস অ্যাটাকিং এর একটা আ উম আশঙ্কা থাকে। এছাড়াও অনেক সময় স্যাটেলাইট ডিস্টার্ব হয়ে থাকে। সুতরাং ই-কমার্স ঝুঁকিহীন এ কথা বলা যায় না। হ্যাঁ, এটা ঠিক, ই কারবারে কিন্তু ব্যয় হ্রাস পায়। ই কারবার করতে বেশি কস্ট লাগে না। তার কারণ ই কারবার পুরোটাই ইন্টারনেটের মাধ্যমে হয়। একটা ভালো ইন্টারনেট সিস্টেম থাকলেই ই কারবার করা যায়। কোনো শোরুম, কোনো অফিস, কোনো গোডাউন মেইনটেইন করার সেভাবে দরকার পড়ে না। সেইজন্য ই কারবারের ব্যয়টা কিন্তু অনেকটাই কম পড়ে। আর ই কারবারের সম্পাদনে প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন হয়। এটা তো ঠিক কথাই লেখা আছে। সুতরাং আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি যে ১ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর ট্রু। ১, ৩, ৪ ট্রু। অপশন সি তে যাচ্ছে ১, ৩, ৪ ট্রু আর সত্য, আর ২ নম্বরটা হচ্ছে খালি মিথ্যা রয়েছে। এরপরে বলছে একটি সংযোজন শিল্পের উদাহরণ দাও। শিল্পের ভাগগুলো তোমাদের কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি একটা কথা বলি, এই যে টপিক বা যে বিষয়ের উপরে আমি এই ইয়েগুলো বলছি, যেমন ধরো আমি তোমাকে বললাম সংযোজন শিল্পের উদাহরণ। তার মানে তুমি সংযোজন শিল্পের সাথে, সাথে অন্য যে শিল্পগুলো আছে, নিষ্কাশন শিল্প, সর্জন শিল্প, ঠিক আছে? এইগুলোরও কিন্তু একটু উদাহরণ অবশ্যই দেখে রাখবে। আমি জাস্ট একটা টপিক দিয়ে বললাম যে সংযোজন শিল্পের উদাহরণ কি? সংযোজন শিল্প মানে কি? যেগুলো স্ক্রু আটা বিজনেস, সোজা কথা। যেগুলোতে আমরা কি করি? বিভিন্ন পার্টস গুলো আলাদা, আলাদা জায়গা থেকে পারচেজ করে তারপরে সেগুলোকে যোগ করে বিভিন্ন আ স্ক্রু বা বিভিন্ন রকমভাবে সেগুলোকে যোগ করে যখন আমরা কোনো একটা ফাইনালি প্রোডাক্ট তৈরি করি, তখন সেই ধরনের শিল্পকে সংযোজন শিল্প বলে।
যেমন এখানে বলেছে ঘড়ি, মোটর গাড়ি, কম্পিউটার, সবগুলি। এর উত্তর হচ্ছে সবগুলি। হ্যাঁ, ঘড়িও পার্টস জুড়ে জুড়ে তৈরি হয়, মোটর গাড়িও পার্টস জুড়ে জুড়ে তৈরি হয়, কম্পিউটার তো তোমরা জানোই পার্টস জুড়ে জুড়ে তৈরি হয়। তাহলে আমরা বলবো সংযোজন শিল্পের উদাহরণ হচ্ছে সবগুলোই। এরপরে আরো একটা ম্যাচিং আছে দেখতে পাচ্ছি। এটা কেপিও বিপিও যে চ্যাপ্টারটা আউটসোর্সিং বলে একটা চ্যাপ্টার আছে, বিজনেস আউটসোর্সিং, এইটার চ্যাপ্টার থেকে আছে। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে তৃতীয় প্রথম কথা হচ্ছে স্থির ব্যয় হ্রাস পায়। এটা হচ্ছে আউটসোর্সিং এর একটা সুবিধা বলতে পারো। অর্থাৎ 3 এর সঙ্গে সি। আচ্ছা, জ্ঞানমূলক কাজ সম্পাদনের চুক্তি হচ্ছে কেপিও, নলেজ প্রসেস আউটসোর্সিং। এই ব্যাপারটা হচ্ছে কি, যে একটা দেশের নলেজ অন্য দেশে যাচ্ছে। অর্থাৎ আমি ধরো কোনো একটা দেশ কোনো একটা নতুন টেকনোলজি আবিষ্কার করেছে। সেই টেকনোলজিটা আমি জেনে নিয়েছি, বুঝে নিয়েছি, শিখে নিয়েছি। এবার অন্য কোনো দেশ সেই টেকনোলজিটা এপ্লাই করতে গিয়ে প্রবলেমে পড়ছে। আমি তখন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আমি ওইখানে ওই টেকনোলজিটাকে ওদেরকে জানাচ্ছি, বোঝাচ্ছি, হেল্প করছি। এইভাবে নলেজ প্রসেস আউটসোর্সিং এর মাধ্যমে এক দেশের সঙ্গে আরেক দেশের নলেজের বিনিময় হয়, জ্ঞানের বিনিময় হয়। তাই জন্য এটাকে জ্ঞানমূলক কাজ সম্পাদনের চুক্তি বলে। ২ এর সঙ্গে এ হচ্ছে, ৩ এর সঙ্গে সি হচ্ছে। আর বিশেষায়ন, আরেকটা হচ্ছে তৃতীয় পক্ষের সঙ্গে সেবাদানকারীর যে চুক্তি, এটাকে বিপিও বলে, বিজনেস প্রসেস আউটসোর্সিং। অর্থাৎ এখানে কি করে কোম্পানিগুলো কোনো স্থায়ী কর্মী নিয়োগ না করে তার পরিবর্তে কোনো একটা বাইরের কোম্পানিকে ওই কাজের একটা কন্ট্রাকচুয়াল দায়িত্ব দিয়ে দেয়, যে এই কাজটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কন্ট্রাকচুয়ালি কাজ কমপ্লিট করে দিতে হবে এবং তার বিনিময়ে কোম্পানি ওয়ানকালীন একটা পেমেন্ট করবে। এতে ফিক্সড কোনো স্যালারি দেওয়া হয় না বা ফিক্সড কোনো কর্মীকে নিয়োগ করতে হয় না। তো এই ধরনের সংস্থাগুলোকে তোমরা বিশেষ করে দেখবে, এই টিসিএস, ইনফোসিস ইনফোসিস এই সমস্ত কোম্পানিগুলো কি করে, এইভাবেই বাইরের থেকে কাজগুলো ধরে এনে এরা কি করে আমাদের ইন্ডিয়ানদের দিয়ে কাজগুলো করায়, আবার বাইরে দিয়ে দেয়। আবার কাজগুলো কমপ্লিট করে আবার অনলাইনেই ওগুলো বাইরে যে সংস্থা ওদের কাজের দায়িত্ব দিয়েছিল তাদের কাছে আবার ফেরত পাঠিয়ে দেয়। তো এগুলো একটা এক ধরনের বিপিও বিজনেস বলতে পারো। ঠিক আছে? আর বিশেষায়ন হচ্ছে আউটসোর্সিং এর ফলে এই বিশেষায়ন হয়, মানে একই কাজ করতে করতে কোম্পানিগুলো অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। তো আমাদের এখানে অপশন দেখতে পাচ্ছি ১ এর সঙ্গে ডি, ২ এর সঙ্গে এ, ৩ এর সঙ্গে সি আর ৪ এর সঙ্গে বি। দ্যাট ইজ দ্য অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে একটা অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো এটা দেওয়া হয়েছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনলাইনে পণ্য কিনতে গেলে কি কি ধাপগুলো আমাদের মেনটেন করতে হবে, দেখো লাল কালি দিয়ে রেখেছি। প্রথমে কিন্তু আমাদের এটা নিয়ে খুব কনফিউশন হয়, প্রথমে আমরা পণ্যটাকে নির্বাচন করব না বিক্রেতা নির্বাচন করব। না, সবার আগে আমাদের কাজ হচ্ছে বিক্রেতা নির্বাচন করতে হবে। আমি অ্যামাজন থেকে কিনবো, না আমি ফ্লিপকার্ট থেকে কিনবো, না আমি জেপ্টো থেকে কিনবো, না আমি জোম্যাটো থেকে কিনবো। প্রথমে আমাকে বিক্রেতা নির্বাচন করতে হবে, দ্যাট ইজ অপশন 3 টা হচ্ছে ফার্স্ট অপশন। তারপরে হচ্ছে আমাকে পণ্য নির্বাচন করতে হবে যে আমি কি পণ্যটা কিনবো। এটা হচ্ছে একেরটা হচ্ছে সেকেন্ড অপশন। তারপরে হচ্ছে আমাকে যে পণ্যটা আমি কিনতে চাই সেটার অর্ডার পেশ করতে হবে, অর্থাৎ ২ নম্বরটা হচ্ছে থার্ড অপশন। তারপরে হচ্ছে আমাকে এই অর্ডার পেশ করার পর আমি কিভাবে সেই অর্ডারের দামটা দেবো। মূল্য প্রদান পদ্ধতি অনেকগুলো থাকে, যেমন নেট ব্যাংকিং থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, অনলাইন গুগল পে সিস্টেম থাকে। তো কিভাবে আমি পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি থাকে। তো কিভাবে প্রদান করব আমি, সেই মূল্য প্রদান পদ্ধতিটা আমার স্থির করতে হয়। এটা হচ্ছে পরের স্টেপ ৪ নম্বর। ৪ এরটা ৪ এই রয়েছে। তারপরেরটা রয়েছে এরপরে আমার পণ্য হস্তান্তর হবে, অর্থাৎ আমি পণ্যটা পাবো। এটা হচ্ছে ৬ এরটা হবে ৫ নম্বরে। এরপরে বিক্রয় পরবর্তী সেবা, আফটার সেলস যে প্রোডাক্ট গুলোর আফটার সেলস সার্ভিস পাওয়া যায়, বিশেষ করে গাড়ি, কোন মেশিন এগুলোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে সেই অপশন ৫। তারপরে দেখতে পাচ্ছি ৩, ১, ২, ৪, ৬, ৫, দ্যাট ইজ দ্য অপশন এ ইজ দ্য ফার্স্ট কারেক্ট অপশন। এরপরে বলছে বিপিও কথাটির অর্থ কি? বিপিও কথাটির অর্থ আমরা জানি, আর আগেও বলেছি। এর এর অর্থ হচ্ছে সি অপশন, বিজনেস প্রসেস আউটসোর্সিং। কেপিও এটাও একটু আগে বললাম। এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু বিপিও, কেপিও এই প্রশ্নগুলো বহুবার আসছে বা আসার খুব চান্স রয়েছে। তোমাদের সিলেবাসে এগুলোর উপরে গুরুত্ব দিয়ে বলা রয়েছে। কেপিও কথাটির অর্থ হচ্ছে নলেজ প্রসেস আউটসোর্সিং, দ্যাট ইজ দ্য অপশন বি। কেপিও মানে হচ্ছে নলেজ প্রসেস আউটসোর্সিং। ঠিক আছে? এরপরে রয়েছে, হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস, যে এই যে আমাদের বাধা, ব্যবসা করতে যে বাধাগুলো হয় সেগুলো বাণিজ্য দূর করে। তো এই বাধাগুলো একটু কোনটা কি বাধা দূর করে এটা একটু পড়বে। দেখো, আমি প্রশ্নের বাইরে, এই প্রশ্নটার উত্তর দেওয়ার বাইরেও কিন্তু টুকটুক করে তোমাদের অল্প অল্প করে কিছু বলে দিচ্ছি। যেমন আমি এখানে বলে দিতে চাই, স্থানগত বাধা কে দূর করে, না পরিবহন ব্যবস্থা। সময়গত বাধা কে দূর করে, না স্টোর হাউস বা গুদামজাতকরণ বা গোডাউনগুলোয় আমরা আমাদের প্রোডাক্টটাকে রেখে দিয়ে আমরা শীতকালের জিনিসও গরমকালে পেতে পারি, গরমকালের জিনিসও শীতকালে পেতে পারি। আর ব্যক্তিগত বাধা, এই ব্যক্তিগত বাধা দূর করে ব্যবসা। কেননা ব্যবসার মাধ্যমে উৎপাদক আর ভোগকারীর মধ্যে যোগাযোগ হয়। উৎপাদন আর ভোগকারীর মধ্যে যে বাধা ছিল সেই বাধা ব্যবসায় এসে ঠিক করে দেয়। কেননা ব্যবসায়ী উৎপাদকের থেকে জিনিসটা কিনে ভোগকারীর কাছে পৌঁছে দেয়, অর্থাৎ এই ব্যক্তিগত বাধা দূর করে। ঠিক আছে?
অপশন সিটা এর উত্তর। এরপরে হ্যাঁ, এই যে বিভিন্ন শিল্পের যে ভাগগুলো আছে এগুলো তোমরা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শিল্পের ভাগগুলো পড়বে। এই শিল্পের ভাগগুলোর মধ্যে যেমন নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প মানে কোনো কিছু তৈরি করা, এটা যাচ্ছে সড়ক নির্মাণ শিল্প। সেবা শিল্প হচ্ছে বীমা, পরিবহন, এগুলো কোনো প্রোডাক্ট এরা বিক্রি করেন, এরা খালি সেবা প্রদান করে। ২ এর সঙ্গে নিষ্কাশন শিল্প মানে হচ্ছে কোনো কিছু প্রকৃতি থেকে আহরণ করা, সেটাকে বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন খনিজ সম্পদ আহরণ হচ্ছে নিষ্কাশন শিল্প। আর রইল প্রজনন শিল্প, মানে একটা থেকে অনেকগুলো হবে, যেমন মৎস্য চাষ হচ্ছে এখানে প্রজনন শিল্প। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ১ এর সঙ্গে সি, ২ এর সঙ্গে এ, ৩ এর সঙ্গে ডি হবে ওটা। এটা ৪ লেখা হয়ে গেছে। ৩ এর সঙ্গে ডি আর ৪ এর সঙ্গে বি। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেছে? ১ এর সঙ্গে হচ্ছে সি, ২ এর সঙ্গে হচ্ছে এ, ৩ এর সঙ্গে হচ্ছে ডি আর ৪ এর সঙ্গে হচ্ছে বি। এরপরে একটা প্রশ্ন আছে, আমরা এই ব্যবসা, পেশার বৈশিষ্ট্যগুলো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে। যে পেশার কোনটি বৈশিষ্ট্য নয়? বিশেষ শিক্ষা অবশ্যই পেশার বৈশিষ্ট্য। যেন পেশায় আসতে গেলে বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হয়। নির্দিষ্ট আচরণবিধি মেনে চলতে হয়। কোড অফ কন্ডাক্ট যাকে বলে, পেশাগত লোকেদের একটা স্বাধীনতা থাকে। ঠিক আছে? আর হস্তান্তর যোগ্যতা কিন্তু থাকে না। এইটা হচ্ছে রাইট অপশন যে কোনটা বৈশিষ্ট্য নয়। যেমন একজন ডাক্তার, তার যে চিকিৎসার যে কোয়ালিটিস, চিকিৎসার যে গুণ, সেটা কি সে অন্য কাউকে করে দিতে পারবে? দিতে পারবে না। একটা ডাক্তার প্রেজেন্ট না থেকে অন্য কেউ সেই জায়গায় ডাক্তারের হয়ে কিন্তু রুগী দেখতে পারবে না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু হয় যে একজন ব্যবসায়ী নিজে না আসলেও তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সে তার ব্যবসাটাকে কোন রকমে পরিচালিত করতে পারে যদি সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু পেশার ক্ষেত্রে যে পেশাদার ব্যক্তি সেই পেশা সার্ভিস দান করে, তাকে কিন্তু সশরীরে সেখানে হাজির থেকেই সেবা প্রদান করতে হয়। সুতরাং পেশার ক্ষেত্রে কোনো হস্তান্তর যোগ্যতা সম্ভব নয়। এরপরে একটা কোয়েশ্চেন আছে, লিমিট গুলো মনে রাখবে। ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম আদায়কৃত মূলধন হলো, মানে ন্যূনতম কত টাকার ক্যাপিটাল হলে ঘরোয়া কোম্পানি খোলা যায়? এটা হচ্ছে ১ লক্ষ টাকা। মিনিমাম ১ লাখ টাকার উপরে ক্যাপিটাল না হলে, ১ লাখ টাকা বা তার উপরে ক্যাপিটাল না হলে ঘরোয়া কোম্পানি খোলা যায় না। এরপরে এই যে ১৯ নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে যে বিবরণী পত্র, যেটাকে আমরা বলি প্রসপেক্টাস। এই বিবরণী পত্রটা কি? এটা হচ্ছে জনগণকে কোম্পানির শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে বিলি করার দলিল। যখন কোনো কোম্পানি কোনো শেয়ার বাজারে বিক্রি করে, তখন সে আগে প্রসপেক্টাস বা বিবরণী পত্রের মাধ্যমে জনগণকে সেই শেয়ার বিক্রির আমন্ত্রণ জানায়, শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানায়। স্মারকলিপি, যেটাকে আমরা বলি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে কোম্পানির পরিচয় সূচক দলিল ২ এর সঙ্গে সি। পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির, যেটাকে আমরা বলি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়মাবলী। আর নিগম ভুক্তির শংসাপত্র, এটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা হচ্ছে কোম্পানির আইন অনুসারে নিবন্ধনের স্বীকৃতি। এরপরেই কোম্পানি কিন্তু ব্যবসার কাজটা শুরু করতে পারে। তাহলে আমরা অপশনে দেখতে পাচ্ছি ১ এর সঙ্গে ডি, ১ এর সঙ্গে ডি যাচ্ছে, ২ এর সঙ্গে সি যাচ্ছে, ৩ এর সাথে ২ এর সঙ্গে সি, ৩ এর সাথে বি, অর্থাৎ অপশন এ। ১ এর ডি, ২ এর সি, ৩ এর বি, ৪ এর এ। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর এই যে পিপিপি, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিপিপি এটা আমরা প্রায়ই বলে থাকি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। খুব ভালো করে মনে রাখবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে পিপিপি। আচ্ছা, এইভাবে ডিটেইলসে আমি তোমাদের আজকের ভিডিওটি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরেও আরেকটা কথা বলি যে তোমাদের সিএলপি এর কিছু কোয়েশ্চেনস দেওয়ার আইডিয়া আমার মধ্যে রয়েছে। আমি হয়তো আগামী ২-১ দিনের মধ্যেই, কেননা বিজনেস স্টাডিজ এর আগেও তোমাদের সিএলপি এক্সাম আছে। তো আগামী ২-১ দিনের মধ্যেই আমি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং যারা পড়ছে তাদের জন্যে আরো ২ টো ভিডিও আমি রেডি করব এবং আপলোড করব। এবং লাস্ট যে তোমাদের পরীক্ষা আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, তার উপরেও কয়েকটি ভিডিও আমি আপলোড করব। সুতরাং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ভিডিওগুলো তোমরা ১ম থেকে শেষ অবধি দেখো। আশা করছি তোমরা বেনিফিটেড হবে, তোমাদেরকে হেল্প করতে পারবো। আজকে এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।